Hello everyone, welcome back to a new class. This is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই সপ্তাহে আমরা যে কোশ্চেন সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম আজ তার তৃতীয় দিন। অলরেডি আমরা বিপিএসসি টিআরই 3.0 এর যে কোশ্চেন পেপারটা আমরা আলোচনা করা শুরু করেছি, অর্থাৎ এটা টিআরই 3.0 এর 6 to 8 এর পেপার। 6 to 8 এর পেপারের আমরা জেনারেল স্টাডিজ পেপারটা আলোচনা করছিলাম। অলরেডি লাস্ট 2 দিনে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি সেকশনটা আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা সায়েন্স সেকশনটা আলোচনা করব। তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তারা অবশ্যই জানো যে আমরা প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা টপিক নিয়ে আলোচনা করি, অর্থাৎ জেনারেল স্টাডিজের যে 5টা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করি। পাশাপাশি আমরা কম্পালসারি পেপারটা নিয়েও আলোচনা করি। এইগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা মেন সাবজেক্টের আলোচনা করব, অর্থাৎ সোশ্যাল সায়েন্স এবং জিওগ্রাফি পেপারগুলো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাই দেরি না করে চলো মূল পর্বে যাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে তুমি শেয়ার করতে পারো এবং লাইক করতে পারো। আর কী ধরনের কন্টেন্ট চাইছো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, বা ভিডিওটা কেমন লাগছে, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আজকে মূল পর্বে যাই, অর্থাৎ আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 32। হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইড ইজ সলিউবেল ইন ওয়াটার? কোন ধরনের অক্সাইডটা জলে গুলে যায়? অপশান এ দেওয়া রয়েছে এফিও, অপশান বি সিএও, অপশান সি জেডএনও, অর্থাৎ জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড। এখানে কোনটি হবে, কোনটি জলে গুলে যায়? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ক্যালসিয়াম অক্সাইড। এটা সহজেই জলে গুলে যেতে পারে, তাই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারই হলো অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 37, খেয়াল করো, এটাও একটা সায়েন্স থেকে কোশ্চেন দিয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট রেসপিরেশন? শ্বসন সম্বন্ধে কোন তথ্যটি সঠিক? শ্বসনের ক্ষেত্রে কী বলা রয়েছে? অপশান এ, এনার্জি ইজ নট রিলিজড অ্যাট অল। শক্তি কখনোই নির্গত হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ শ্বসনের ক্ষেত্রে শক্তি উৎপাদিত হয়, সেটা মানে রিলিজ হয়। সেক্ষেত্রে অপশান এ তো হলো না, তাহলে অপশান বি রয়েছে এনার্জি ইজ রিলিজড, এটা ঠিক। অ্যান্ড স্টোর ইন ফ্রম এটিপি, এটা এটিপি রূপে সঞ্চিত হয় বলা হয়েছে। শক্তিটা উৎপাদিত হয়, অর্থাৎ শক্তির রিলিজ হয় এবং সেটা স্টোর হয় কোন আকারে? এটিপি আকারে, অ্যাডিনোসিনস ডাইফসফেট। আর অপশান সি দেখো, এনার্জি ইজ রিলিজড ইন অ্যান্ড স্টোর ইন ফর্ম অফ এটিপি। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে শক্তির তো উৎপাদন হয়, শক্তি রিলিজ হয়, এবং সেটাকে যে স্টোর হয় সেটা কোন ফর্মে স্টোর হয়? এটিপি রূপে স্টোর হয়। তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে সঞ্চিত হয় শক্তিটা, এবং শক্তির শোষণের ক্ষেত্রে অবশ্যই শক্তির রিলিজ হয় বা শক্তি উন্মুক্ত হয় বা শক্তির মুক্তি ঘটে। তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা তোমরা খেয়াল করো, কোশ্চেন নাম্বার 42, 42 নম্বর কোশ্চেনটা সায়েন্স থেকে ছিল। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান কন্ট্রোল বডি ব্যালেন্স? আমাদের শারীরিক যে ভারসাম্য সেটা রক্ষা করে কোন অঙ্গটা? অপশান এ রয়েছে সেরিবেলাম অর্থাৎ গুরু মস্তিষ্ক, অপশান বি রয়েছে রিবস, অপশান সি রয়েছে ইয়ার। এক্ষেত্রে দেখো, ইয়ারের মধ্যকর্ণে যে হাড়গুলো রয়েছে সেগুলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, ইয়ার হয়ে যাবে, এবং সেরিবেলাম গুরু মস্তিষ্ক হয়ে যাবে। তাহলে গুরু মস্তিষ্ক তো হবেই। এখানে কোন অর্গান বলেছে যদি বলে দিত, কোন মানে মস্তিষ্কের কোন অর্গান যদি বলে দিত, যদি আমাদের ব্রেনের বলতো ব্রেনের কোন পার্টটা বডি ব্যালেন্সে সাহায্য করে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হতো। আর এখানে যেহেতু আমাদের সেরকম কিছু বলে দেয়নি, বলে দিয়েছে শুধুমাত্র আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে কোন অর্গানটা আমাদের সাহায্য করে, সেক্ষেত্রে সেরিবেলাম এবং ইয়ার এই দুটোই হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 44, 44 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো, এটাও সায়েন্স থেকে ছিল। স্টোর হাউস অফ ম্যালেরিয়া প্যারাসাইট ইন আওয়ার বডি, অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণুরা, ম্যালেরিয়ার যে পরজীবীরা সেটা আমাদের শরীরের কোন জায়গায় বাসা বাঁধে? অপশান এ স্টোমাচ, অপশান বি স্প্লিন, অপশান সি লিভার, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ।
এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে লিভার। অর্থাৎ ম্যালেরিয়া হলে যে অঙ্গটা আক্রান্ত হয় সেটা হচ্ছে লিভার। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 59, কোশ্চেন নাম্বার 59, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কলয়েড? কলয়েড নয় কোনটা বলা রয়েছে? অপশান এ দেওয়া রয়েছে ভিনিগার, অপশান বি ব্লাড, অপশান সি স্মোক। অর্থাৎ অপশান বি ব্লাড অর্থাৎ রক্ত এবং স্মোক ধোঁয়া, এই দুটো কিন্তু কলয়েডই বস্তু। তাহলে ভিনিগার কোন কলয়েড বস্তু নয়, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 61, প্লান্টস অ্যাপেয়ার টু বেন্ড টুয়ার্ড লাইট ডিউ টু। অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গগুলো আলোর দিকে বেঁকে যায়, উদ্ভিদের যে ডালপালাগুলো সেগুলো আলোর দিকে বেঁকে যায়। ডিউ টু মানে কিসের কারণে? কনসেন্ট্রেশন অফ অক্সিন অ্যাট শুট টিপ, কনসেন্ট্রেশন অফ অক্সিন অ্যাট রুট টিপ, ডিফিউশন অফ অক্সিন টুয়ার্ড শ্যাডো সাইড অফ শুট। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। অর্থাৎ উদ্ভিদের অঙ্গ আলোর দিকে উত্থিত হয় বা আলোর দিকে বেঁকে যায়, তার ফলে অক্সিজেনের যে সঞ্চয়টা তার উল্টো দিকে হয়। অর্থাৎ যেদিকে উদ্ভিদের অঙ্গ প্রবাহিত হবে বা বেড়ে যাবে তার উল্টো দিকে, তার পেছন দিকে অংশে অক্সিজেনের সঞ্চয় হয়। তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 68, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিপ্রেজেন্ট নন অহমিক রেজিস্ট্যান্স। নন অহমিক রেজিস্ট্যান্স কোনটি? নয় বলেছে, আচ্ছা কোনটি বলেছে? নন অহমিক রেজিস্ট্যান্স নিম্নের কোনটি? কপার এবং নাইক্রোম আর টর্চ বাল্ব, এই তিনটে অপশান দেওয়া রয়েছে। দেখো কপার এবং নাইক্রোম এটা গুড যে কন্ডাক্টেড অফ ইলেকট্রিক, অর্থাৎ সহজে ইলেকট্রিক প্রবাহের ক্ষেত্রে গুড কন্ডাক্টেড কোনটা? কপার এবং নাইক্রোম, এই দুটোর মধ্যে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। আর যেগুলোর মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে নন অহমিক রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে। আর টর্চ বাল্ব এটার ক্ষেত্রে তোমার নন অহমিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে নন অহমিক রেজিস্ট্যান্সের উদাহরণ কোনটি? টর্চ বাল্ব। এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। আর 69 নম্বর কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 69, ল্যাম্প ইউজড ইন স্ট্রিট লাইটিং আর কানেক্টেড। রাস্তার যে আলোগুলো ব্যবহার করা হয় স্ট্রিট ল্যাম্প, সেই স্ট্রিট ল্যাম্পগুলো কী হিসেবে যুক্ত করা হয়? বথ সিরিজ অ্যান্ড প্যারালাল। অপশান বি দেখো সিরিজ আর অপশান সি দেখো প্যারালাল। এক্ষেত্রে বলে রাখি প্যারালালি যুক্ত করা হয় যে স্ট্রিট ল্যাম্পগুলো বা স্ট্রিট লাইটিংগুলো, সেগুলো কোন সমবায়ে যুক্ত করা হয়? সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তা এই ছিল আজকের সেটের টোটাল 8টা সায়েন্সের কোশ্চেন। আমরা প্রত্যেক দিন জেনারেল সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি এবং প্রত্যেকটা ক্লাসেই 8টা করে কোশ্চেন তোমরা পাবে। এবং এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই আপকামিং যে পরীক্ষা টিআরই 4.0 এর জন্য প্রত্যেককেই প্র্যাকটিস করে যাওয়া উচিত। কারণ এই কোশ্চেনের টপিকগুলো থেকেই কিন্তু বাকি আপকামিং যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার কিন্তু টপিকগুলো একই থাকে, কোশ্চেনগুলো চেঞ্জ হয়। অর্থাৎ তোমরা এই প্রিভিয়াস ইয়ার দেখে যে টপিক থেকে কোশ্চেন আছে সেই টপিকগুলো তোমরা বারবার প্র্যাকটিস করে যাও, তাহলে সেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আপকামিংয়ে যখনই আসবে তখন তোমরা সেগুলো সহজেই সলভ করতে পারবে। তা এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।